একটি পরিত্যক্ত রেলওয়ে লাইন, ধুলো জমা কিছু গোপন নথিপত্র এবং 1 শতাব্দী আগের একটি রহস্যময় ম্যাপ। কিভাবে এই উপাদানগুলো আজকের মিডল ইস্টের মানচিত্র চিরতরে বদলে দিয়েছিল? সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের স্বপ্নের পতন কি কেবল যুদ্ধের কারণে হয়েছিল, নাকি এর পেছনে ছিল সুফিজম আর হানাফি স্কুল অফ ল সুপ্রাচীন ঐতিহ্যের জায়গায় এক কঠোর ওহাবি আদর্শের উত্থান? আজ যেখানে রিফিউজি ক্যাম্পগুলোতে ফিলিস্তিনিদের দীর্ঘশ্বাস থামছে না, তার শিকড় কি লুকিয়ে ছিল 1917 সালের সেই এক টুকরো কাগজ আর ব্রিটিশ গোল্ডের মোহময় বিশ্বাসঘাতকতার মাঝে? লরেন্স অফ অ্যারাবিয়া থেকে ইবনে সৌদের উত্থান এবং আধুনিক সৌদি আরেবিয়ার জন্ম, এই পুরো জিওপলিটিক্যাল ডোমিনো এফেক্টের পেছনের আসল কারিগর কারা ছিল, তা কি আপনি জানেন? অটোমান বা উসমানীয় এম্পায়ার এর পতন এবং আধুনিক সৌদি আরেবিয়ার উত্থান ইসলামের পলিটিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ইতিহাসের এক অত্যন্ত কমপ্লেক্স এবং ঘটনাবহুল চ্যাপ্টার। এই পরিবর্তনের মূলে ছিল রিলিজিয়াস আইডিওলজির সংঘাত, জিওপলিটিক্যাল ডিপ্লোমেসি এবং মডার্ন টেকনোলজির স্ট্র্যাটেজিক ব্যবহার। অটোমান শাসকরা ঐতিহাসিকভাবে হানাফি স্কুল অফ ল এবং সুফি ঘরানার অনুসারী ছিলেন, যা তাদের শাসনে একটি লিবারেল এবং স্পিরিচুয়াল কাঠামো তৈরি করেছিল। বিশেষ করে বেক্তাশি এবং মেভলেভি অর্ডারের মতো সুফি মতাদর্শগুলো তাদের মিলিটারি এবং সোশ্যাল জীবনে গভীর ইনফ্লুয়েন্স ফেলেছিল। কিন্তু বিংশ শতাব্দীর শুরুতে এই বিশাল এম্পায়ারের ইন্টিগ্রিটি বজায় রাখা কঠিন হয়ে পড়ে। সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ যখন প্যান ইসলামিক ঐক্যের সিম্বল হিসেবে হেজাজ রেলওয়ে নির্মাণের উদ্যোগ নেন, তখন এর গোল ছিল হাজিদের সেবা এবং দ্রুত মিলিটারি লজিস্টিক্স পৌঁছানো। তবে ওয়ার্ল্ড ওয়ার একের সময় এই রেলওয়ে হয়ে ওঠে এম্পায়ারের পতনের অন্যতম কারণ। ব্রিটিশ ইন্টেলিজেন্স অফিসার টি লরেন্সের প্ররোচনা এবং ব্রিটিশ গোল্ড কয়েনের প্রলোভনে স্থানীয় আরব ট্রাইবগুলো অটোমানদের বিরুদ্ধে রিভোল্ট ঘোষণা করে। রেল লাইনে ক্রমাগত গেরিলার অ্যাটাক মদিনা ও হেজাজের তুর্কি গ্যারিসনকে মূল এম্পায়ার থেকে বিচ্ছিন্ন করে দেয়, যা কার্যত ওই অঞ্চলে অটোমান শাসনের অবসান ঘটায়। 3. এই বিশৃঙ্খলার সুযোগে নাজদ অঞ্চল থেকে উদয় ঘটে আব্দুল আজিজ ইবনে সৌদের। তিনি ওহাবি আইডিওলজিতে উদ্বুদ্ধ আইকওয়ান নামক এক দুর্ধর্ষ ওয়ারিয়র ফোর্স ব্যবহার করে একে রিয়াদ, মক্কা ও মদিনা দখল করে নেন। তবে বিজয়ের পর ইবনে সৌদ উপলব্ধি করেন যে একটি মডার্ন স্টেট পরিচালনার জন্য কেবল রিলিজিয়াস ফ্যানাটিসিজম যথেষ্ট নয়। আইকওয়ানরা যখন ব্রিটিশ শাসিত অঞ্চলে অ্যাটাক চালিয়ে জিহাদ অব্যাহত রাখতে চাইল এবং মডার্ন টেকনোলজিকে হারাম ঘোষণা করল, তখন ইবনে সৌদের স্টেট পলিসির সাথে তাদের সরাসরি কনফ্লিক্ট বাধে। 1929 সালের ব্যাটল অফ সাবিল্লা তে ইবনে সৌদ তার এক সময়ের প্রধান পাওয়ার বেসেই আইকওয়ানদের কঠোরভাবে দমন করেন। এই যুদ্ধের মধ্য দিয়ে আরবে 400 বছরের হানাফি সুফি ঐতিহ্যের অবসান ঘটে এবং ওহাবি আইডিওলজি ভিত্তিক একটি সেন্ট্রালাইজড মনেকির সূচনা হয়। অন্যদিকে 1917 সালের বালফোর ডিক্লারেশন ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিদের জন্য একটি ন্যাশনাল হোমল্যান্ড প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে আরব বিশ্বে এক স্থায়ী ক্ষত সৃষ্টি করে। ফিলিস্তিনের আমির হাজ আমিন আল হুসাইনি এবং শরীফ পরিবার যখন এই ঘোষণার বিরুদ্ধে সরাসরি পলিটিক্যাল এবং আর্মড রেজিস্ট্যান্স তৈরি করছিলেন, ইবনে সৌদ তখন ব্রিটিশদের সাথে এক ধরনের স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সে আবদ্ধ ছিলেন। তার কাছে ফিলিস্তিন রক্ষার চেয়ে ওহাবি আইডিওলজি প্রতিষ্ঠা এবং সাউদি ডাইনেস্টিকে সুসংহত করা ছিল বেশি প্রায়োরিটি। 1945 সালে মার্কিন বসেট ইউএসএস কুইন্সি তে প্রেসিডেন্ট রুজভেল্টের সাথে ইবনে সৌদের ঐতিহাসিক মিটিংটি মিডল ইস্টের ভবিষ্যতের ব্লুপ্রিন্ট চিরতরে বদলে দেয়। ফিলিস্তিন নিয়ে ইবনে সৌদের তীব্র অপোজিশন সত্ত্বেও রুজভেল্ট শেষ পর্যন্ত ইহুদি রাষ্ট্রের পথ সুগম করেন। তবে এই বৈঠকেই অয়েল ফর সিকিউরিটি এই ইকুয়েশনটি নির্ধারিত হয়, যা পরবর্তী সাউদি রাজাদের ফরেন পলিসির প্রধান পিলারে পরিণত হয়। 1948 সালে ইসরায়েল স্টেট গঠনের পর আরব দেশগুলো সম্মিলিত অ্যাটাক চালালেও কোঅর্ডিনেশনের অভাব এবং লিডারশিপ সংকটের কারণে তারা শোচনীয়ভাবে পরাজিত হয়। এই পরাজয় বা নাকবা ফলে প্রায় 8 লক্ষ ফিলিস্তিনি তাদের পৈতৃক ভিটেমাটি থেকে বিতাড়িত হয়ে জর্ডান ও লেবাননের মতো প্রতিবেশী দেশগুলোতে রেফিউজি হিসেবে আশ্রয় নিতে বাধ্য হয়। এই ডিসপ্লেসমেন্টের সোশ্যাল ইম্প্যাক্ট ছিল প্রলয়ঙ্করী। কয়েক শত গ্রাম ধ্বংসের মধ্য দিয়ে একটি প্রাচীন সোশ্যাল স্ট্রাকচার তাসের ঘরের মতো ভেঙে পড়ে। রেফিউজি হিসেবে ফিলিস্তিনিদের বর্তমান অবস্থা দেশভেদে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেছে। জর্ডান একটি বড় অংশকে সিটিজেনশিপ দিয়ে মেইন স্ট্রিমে সম্পৃক্ত করলেও লেবাননের পরিস্থিতি অত্যন্ত অমানবিক। সেখানে ফিলিস্তিনিরা প্রায় 39টি প্রফেশনাল সেক্টরে কাজ করার অধিকার থেকে বঞ্চিত এবং তাদের কোনো প্রপার্টি কেনার অধিকার নেই।
লেবাননের অভ্যন্তরীণ সেক্টেরিয়ান পলিটিক্সের শিকার হয়ে লক্ষ লক্ষ ফিলিস্তিনি আজও সেখানে স্টেটলেস নাগরিক হিসেবে মানবেতর জীবনযাপন করছেন। অটোমানদের সেই হানাফি সুফি ঐতিহ্যের অবসান এবং আমির আল হুসাইনির রেভলিউশনারি প্রচেষ্টার ব্যর্থতার মধ্য দিয়ে আরবে যে নতুন পলিটিক্যাল পোলারাইজেশন ঘটে, তার কেন্দ্রে আজ অয়েল, ইউএস সিকিউরিটি এবং আরব ন্যাশনালিজম প্রধান হয়ে আছে। এই দীর্ঘ ইতিহাসই ব্যাখ্যা করে কেন আধুনিক মিডল ইস্টের প্রতিটি ক্রাইসিস ও সম্ভাবনার শিকড় বিংশ শতাব্দীর সেই উত্তাল দিনগুলোর মধ্যে নিহিত।